নেক্সট ইজ এস ফেজ। এখানে ফার্স্টে হয় ডাবলিং অফ ডিএনএ, অর্থাৎ যদি ধরি G1 ফেজে ডিএনএ কন্টেন্ট থাকে 2C, এটা ডাবলিং হওয়ার পর হয় 4C। নেক্সট ইজ ডাবলিং অফ সিস্টার ক্রোমাটিডস। সিস্টার ক্রোমাটিড কেন? এটা একটা সিস্টার ক্রোমাটিড, এটা ডাবলিং হওয়ার পর কিরম হয়? এটা ডাবলিং হওয়ার পর এটা হয়, তো দুখানা ক্রোমাটিড হয়, দুখানা সিস্টার ক্রোমাটিড হয় এস ফেজে। ক্রোমোজোম নাম্বার কিন্তু বাড়ে না এখানে, বলছি ওটা। থার্ড ইজ সিনথেসিস অফ হিস্টোনস। আগেই দেখেছি G1 ফেজে অ্যামাইনো অ্যাসিড বানানো হয়েছিল যেটা কিনা হিস্টোন বানাবে, এস ফেজে হিস্টোন তৈরি হতো। আর মনে রাখতে হবে যে এখানে শুধুমাত্র এই ডিএনএ কন্টেন্টটাই ডবল হচ্ছে আর এই সিস্টার ক্রোমাটিডটা ডবল হচ্ছে। ক্রোমোজোম নাম্বার কিন্তু সেম, এটাও একটা ক্রোমোজোম, এটাও একটা ক্রোমোজোম, দুটোই সেম, আলাদা না। অর্থাৎ এইটা একটা ক্রোমোজোম আর এটা দুটো ক্রোমোজোম, এটা কিন্তু না। এই এটা একটা ক্রোমোজোম, এটাও একটা ক্রোমোজোম, জাস্ট এখানে হচ্ছে একটা সিস্টার ক্রোমাটিড, এখানে দুটো সিস্টার ক্রোমাটিড। এবার আমরা দেখব যে ক্রোমোজোম নাম্বার, ক্রোমাটিডস নাম্বার আর ডিএনএ নাম্বার, এই তিনটের মধ্যে রিলেশনটা ঠিক কীরকম হয়। হচ্ছে দেখি এটা G1 ফেজের সেল আর এটা এস ফেজের সেল। তো এটা সেলের ভেতরে এখন নিউক্লিয়ার মেমব্রেন প্রায় ডিসঅ্যাপিয়ার করে গেছে, আর এগুলো হলো ক্রোমোজোম। আর এখানে কি আছে? এখানে 4টে ক্রোমোজোম দেখতে পাচ্ছি। আবার একটু আগেই বলেছিলাম যে এইগুলো হচ্ছে এক একটা ক্রোমোজোম, এখানে একটা করে সিস্টার ক্রোমাটিড আছে। তো টোটাল কটা আছে? টোটাল 4টে ক্রোমাটিডস আছে। আবার এই ক্রোমোজোম অথবা ক্রোমাটিড, ক্রোমোজোমই বলা যেতে পারে, ক্রোমোজোম এগুলো হচ্ছে হাইলি কয়েলড ডিএনএ। এইগুলো ক্রোমোজোমগুলোকে যদি একটু খুলে আঁকা যায় তবে ঠিক ব্যাপারটা এরকম হয়ে দাঁড়ায়। অর্থাৎ দেখাই যাচ্ছে যে এখানে আছে 4টে ডিএনএ, অর্থাৎ কি 4টে ক্রোমোজোম, 4টে ক্রোমাটিডস, 4টে ডিএনএ। ঠিক এস ফেজে ডিএনএ ডাবলিং হচ্ছে, ক্রোমাটিড নাম্বার ডাবলিং হচ্ছে। তো কি হচ্ছে এখানে দেখা যাক ফেনোমেনাটা। এখানে ব্যাপারটা এরকম হচ্ছে যে কি দেখতেই পাচ্ছি শুধুমাত্র ক্রোমাটিড নাম্বারটা ডাবলিং হয়েছে আর ডিএনএ নাম্বার ডাবলিং হয়েছে, ক্রোমোজোম কিন্তু সেম আছে। অর্থাৎ 4 ক্রোমোজোমস। আর এখানে দেখা চলো 1 2 3 4 5 6 7 8, 8টা ক্রোমাটিড আছে। এবার যদি এগুলো ডিএনএ ফর্মটা আঁকা যায় তবে ঠিক ব্যাপারটা এরকম হয়ে দাঁড়ায়। অর্থাৎ কী করছি, এই যে ক্রোমোজোমগুলো এই হাইলি কয়েলড স্টেজ থেকে এগুলোকে আলাদা করছে। ঠিক ওই সুতোর মধ্যে এগুলোকে খোলা হচ্ছে। তো দেখা যাচ্ছে কি ঠিক ক্রোমাটিডসের মতোই
এখানে আটটা ডিএনএ আছে এখানে, অর্থাৎ কি, তো এখানে তুলনা করে দেখা যাচ্ছে যে ক্রোমোজোম নাম্বার 4 থেকে 4ই আছে, ক্রোমাটিডস নাম্বার 4 থেকে 8 হয়েছে, ডিএনএ নাম্বার 4 থেকে 8 হয়েছে। অর্থাৎ ক্রোমোজোম নাম্বার যদি এখানে G1 ফেজে 2n ধরি, তবে এটা এস ফেজে 2nই আছে। ক্রোমাটিডস নাম্বার 2n ধরলে 2n থেকে 4n হয়ে গেছে। ডিএনএ 2c হলে 2c থেকে 4c হয়েছে। এখান থেকে আমরা একটা কনফিউশন আসতে পারি যদি একটা ক্রোমোজোম ড্র করা যায়, ক্রোমোজোম, আর এখানে একটা কাইনেটোকোর থাকে। এই কাইনেটোকোরটা কি, এটাকে পরে বলা যাবে যে এটা ঠিক মেটাফেজের পর অ্যানাফেজে যখন স্পিন্ডল ফাইবার ফর্মেশন হয়, ওই সময় এই স্পিন্ডল ফাইবারগুলি এই কাইনেটোকোরের সঙ্গে যুক্ত হয়। এটা পরে ব্যাপার, এটা পরে ডিসকাস করা হবে। তো দেখা যাক যে এই একটা ক্রোমোজোম, এই একটা ক্রোমোজোম কী কী থাকে। তো প্রথমে ধরো যদি ক্রোমাটিড নাম্বার সেন্ট্রোমিয়ার, এখানে কিন্তু কাইনেটোকোর দুটো থাকে, অর্থাৎ একটা সিস্টার ক্রোমাটিডের জন্য একটা কাইনেটোকোর, আরেকটা সিস্টার ক্রোমাটিডের জন্য আরেকটা কাইনেটোকোর, অর্থাৎ কাইনেটা এরমভাবে থাকে। আর এই সিস্টার ক্রোমাটিড দুটো যেই জায়গায় যুক্ত হয় ওই জায়গাটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। আগেই পড়েছি সেন্ট্রোমিয়ার কি, ক্লাস 10 এগুলো। তো ক্রোমাটিড নাম্বার দেখা যাক কটা, একটা, দুটো, তো ক্রোমাটিড নাম্বার 2। সেন্ট্রোমিয়ার একটাই আছে, কাইনেটোকোর হচ্ছে দুটো সিস্টার ক্রোমাটিডের জন্য দুটো, ডিএনএ নাম্বার একটা, দুটো। তো এটা হচ্ছে ওভারঅল কনক্লুশন। If you guys have understood this concept, hit the like button. Next is G0 phase. এটাকে কুইশন স্টেজও বলা হয়। কুইশন্ট মানে হলো স্ট্যাটিক অর ফিক্সড, অর্থাৎ G0 ফেজে কোনো সেল যদি চলে যায় তবে সেখানে মেটাবলিক্যালি অ্যাক্টিভ থাকে, বাট ওখানে কোনো গ্রোথ অথবা ডিভিশন হয় না, ডিভিশন ওখানেই অ্যারেস্ট হয়ে যায়। In the G1 phase, the cell takes the decision whether to divide or not. If it decides to divide, it will move on to S phase. If it decides not to divide, it will remain in the G0 phase, where the cell is metabolically active but no growth or division occurs. It's a very important concept. It should be remembered. তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, সেল যখন G1 ফেজে আছে, যদি সব ঠিকঠাক থাকে, তো সেল যদি ঠিকঠাক মতো সাইজে বাড়ে, G1 ফেজের প্রতিটা ইভেন্ট যদি সঠিকভাবে হয় তবেই এটা মুভ অন করবে এস ফেজে। আদারওয়াইজ যদি G1 ফেজে কোনো ডিফেক্ট দেখা যায়, G1 ফেজে কোনো ইভেন্ট হয়নি, এরকম কিছু থাকলে তবে সেটা G0 ফেজে চলে যাবে, অর্থাৎ সেল সাইকেল সেখানেই অ্যারেস্ট।
ওই অবস্থায় সেল মেটাবলিক্যালি অ্যাক্টিভ থাকবে অর্থাৎ সেল তার যাবতীয় সমস্ত কাজ করবে, ডিভিশনটা বাদে, ডিভিশনটা হবে না। এক্সাম্পল দেওয়া যেতে পারে লিভার সেলস, হার্ট সেলস। অর্থাৎ আমরা যখন বড় হই ওই সময় এই লিভার সেল, হার্ট সেল এগুলো গ্রো করতে থাকে, এগুলো ডিভাইড করতে থাকে, একটা স্টেবল স্ট্রাকচার বানায়, তারপর এগুলো ডিভাইড করে না। তো ডিভিশন ওখানেই স্টপ হয়ে যায়। লিভার সেল, হার্ট সেলস, কিডনি সেলস, এই সবগুলো যে ডিভিশনটা ওখানেই স্টপ হয়ে যায়, কিন্তু সেগুলো মেটাবলিক্যালি অ্যাক্টিভ অর্থাৎ সমস্ত কাজ করে চলেছে।